প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি আমার স্টুডেন্ট আর আমার নিজের টিচিং দিয়ে যদি বলি, প্রাইভেট ইউনিভার্সিটি ইজ মোর চ্যালেঞ্জিং। প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ে পাবলিক ইউনিভার্সিটির বয়স অনেক বেশি, সেখানে একটা ক্রেডিবিলিটির ব্যাপার থাকে। পাবলিক ইউনিভার্সিটিতে সাবসিডি থাকে, গভর্নমেন্টের ফান্ড থাকে, অপশনস থাকে। এটা আমি শুনেছি ব্র্যাক ইউনিভার্সিটির বেশ কয়েকজনের কাছ থেকে আপনি অনেক শর্ট টেম্পার, ক্লাসের মধ্যে হুটহাট রেগে যান। সো অ্যাজ আ ফ্যাকাল্টি আপনি নিজেকে কেমন রেট করবেন আউট অফ 10? টিচিং একটা আলাদা বিষয়, একটা প্রতিষ্ঠান চালানো যখন অ্যাডমিন বস হয় তখন সেটা আরেকটা বাট মেজরিটি সে পুরো লাইফে হয়তো 50 পাতা নিজে থেকে ইংরেজি পড়েনি। ডিসিশন মানে ভেবে চিন্তে নেওয়া উচিত। ইনফ্যাক্ট আমার গার্ডিয়ানদের জন্য আমি বলি যে আপনার যদি সামর্থ্য থাকে শুধু মানুষকে দেখানোর জন্য, এই জন্য এমন একটা সাবজেক্ট আপনি নিজেও জানেন যে 5 বছর পরে এটার এমপ্লয়েবিলিটি নাই, এখনই নাই, 5 বছর পরে সাবজেক্টটাও ইউনিভার্সিটিতে নাও থাকতে পারে, তাহলে ডেফিনেটলি তার লাইফ নষ্ট করার কোনো মানে নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রাইভেট টিউন। আজকে কিন্তু আমরা একটা অ্যামেজিং এপিসোড করব আপনাদের সবার সাথে। আর আজকে আমাদের পডকাস্ট স্টুডিওতে গেস্ট হিসেবে এসেছে খুবই স্পেশাল একজন মানুষ, স্পেশালি আমার খুব পছন্দের একজন মানুষ। উনি ব্র্যাক ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি, এর পাশাপাশি উনি একজন মেন্টর অ্যান্ড অলসো উনি একজন সিঙ্গার। সো আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছে শাহনেওয়াজ জয় ভাইয়া। ভাইয়া কেমন আছেন? এই তো রিও, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি তো আপনাকে ভাইয়া হিসেবে ইন্ট্রোডিউস করে দিলাম, বাট এখন তো আপনি আমাদের ফ্যাকাল্টি, তো আপনি কোনটাতে কমফোর্টেবল? যদিও ইউনিভার্সিটিতে আমি আসলে সবসময় স্যারই বলবো, বাট এখানে চান্স পেয়েছি ভাইয়া বলার। ভাইয়া শুড বি, মানে ইউনিভার্সিটিতে আমাদের যেহেতু কালচারাল অ্যাপ্রোপ্রিয়েটনেস মেনটেন করতে হয়, তাছাড়া ইট শুড বি ফাইন। সব জায়গাতে তো আমি আর সবার, আমি যদি বলি আমার পরিচয় কি ভাইয়া বা স্যার, দ্যাট ডাজন্ট ওয়ার্ক, রাইট? যখন যেখানে প্রয়োজন। ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু এখন ব্র্যাকে একজন ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছেন, সোফার বেশ কিছুদিনই হয়ে গিয়েছে। সোফার 1.5 বছর, হ্যাঁ অনেক লং একটা টাইম। তাহলে আমার জন্য অনেক লং টাইম। ব্র্যাকের এক্সপেরিয়েন্সটা কেমন? ব্র্যাক ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট প্লাস ওয়ার্ক এক্সপেরিয়েন্স সোফার আপনার কাছে কেমন লাগছে? ভালো। দেখ, ফার্স্ট অফ অল ক্যাম্পাসের কথা জিজ্ঞাসা করছো। জি। সো ক্যাম্পাস না, ওভারঅল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভালো। মোস্টলি টিচিংয়ের কথা যদি বলি, ডেফিনেটলি অ্যান্ড অলসো আমি মেইন ক্যাম্পাস প্লাস আরএসএ ক্লাস নেই, তো দুইটার দুই রকমের ফ্লেভার, দুই রকম ভালো। সো ফার অল গুড। স্টুডেন্টদের রেসপন্স কেমন থাকে আপনার ক্লাসে? স্টুডেন্টসরা ক্লাসে কীরকম আপনার সাথে ইন্টারেক্ট করছে বা ক্লাসেসগুলো নিতে আপনার কেমন লাগছে? একটা কাজই তো করি, সো ক্লাস নিতে ভালো লাগে। স্টুডেন্টের রেসপন্স এটা ক্লাস টু ক্লাস ভ্যারি করে, তার চেয়ে বড় কথা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। যারা রেসপন্স করে, যারা একটু রেসপন্সিভ, তারা পড়াশোনার বাইরে অনেক কিছু নিয়ে কথা বলে, আর যারা কথা বলেন তাদেরকে পড়াশোনার বিষয়ে প্রশ্ন করলে মানে উত্তর দেয় না, অ্যাজ ইউজুয়ালি নো ইট, এগুলো পার্সোনালিটি ট্রেট। জি ভাইয়া, এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আমাদের কিন্তু জেনারেল মানুষজনের মধ্যে অনেক ধরনের অনেক কনসেপ্ট থেকে থাকে। তো আপনি এখন বর্তমান যে কারেন্ট সিচুয়েশনটা আছে প্রাইভেট ইউনিভার্সিটিসগুলোর অ্যাকাডেমিক্স বলি বা কারিকুলাম বলি, যেটি আমরা বলি না কেন, আপনার নিজের পার্সোনালি কি মনে হয় যে বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কেমন করছে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির তুলনায়? আচ্ছা, আমি নিজে পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, তারপরে এখন পড়াচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটিতে। সেই আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, দুইটার দুই দিকে একটু বেশি এক্সট্রিমিটি আছে, কিছু মানে এক্সট্রিম একটু কিছু দিকে। পাবলিকে যেরকম, আমি জানি না এটা সব ডিপার্টমেন্টের জন্য বা সব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য না, হয়তো আমার কথা আমি বলছি। আমাদের সময় দেখা যাচ্ছে আমাদের সেমেস্টার ছিল না, এখনও নাই আমাদের ডিপার্টমেন্টে, তো পুরো 1 বছর পড়ার পরে পরীক্ষা হতো। তো আমরা হয়তো 9 মাস 10 মাস জানতামই না আসলে কি পরীক্ষা হবে, ক্লাসের ঠিক ঠিকানা থাকতো না। আবার বলছি সব ফ্যাকাল্টির জন্য না বা সব টিচারের ক্ষেত্রে না। আবার প্রাইভেটে এসে দেখছি প্রতিদিনই পরীক্ষা। স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যদি ভাবি যে হ্যাঁ প্রতিদিনই এই কুইজ, নয়তো এটা টেস্ট, ফ্যাকাল্টিদের তো আছে শুক্রবার ঠিক আছে মেকআপ নাও, পয়লা বৈশাখের দিন ছুটি হয়েছে তাহলে এটা একটা এক্সট্রা মেকআপ ক্লাস দিতে হবে। ইন জেনারেল ডেফিনেটলি ভালো করছে। মানুষের মধ্যে আর ওই এখন একটা বিবাদ নাই যে পাবলিক ভালো নাকি প্রাইভেট ভালো, আগে যেরকম ছিল। ইনফ্যাক্ট আমি এটা আগে থেকে, যখন পাবলিক ইউনিভার্সিটি মানে প্রাইভেট ইউনিভার্সিটি এতটা পপুলার হয়নি, ওই সাথে একটা স্টিগমা ছিল, মানুষ এরকম একটা স্টিরিওটাইপ করতো, তখন থেকে বলতাম যে হ্যাঁ সার্টেন লাইক টপ স্কুলস, টপ ইউনিভার্সিটি যেগুলো আছে তাদের সার্টেন স্কুলস প্রোগ্রামস এগুলো অনেক ভালো করে। বাট ইন জেনারেল হ্যাঁ ভালো করছে, উইথ টাইম আরও ভালো করবে, বাট ডেফিনেটলি ব্যালেন্স মেনটেন করতে হবে। ভাইয়া, আপনি তো একটা টাইমে দেখা যেত যে আপনি অনলি টিচিং প্রফেশন ছাড়াও আরো অন্যান্য জায়গায় যুক্ত ছিলেন, বাট এখন যদি আপনাকে বলা হয় যে কর্পোরেট জব নাকি হচ্ছে অ্যাজ আ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, আপনি কোনটাকে বেশি প্রেফার করবেন? কর্পোরেট না, ইউনিভার্সিটি টিচিং এর সাথে কর্পোরেট না, কর্পোরেট ডেফিনেটলি না, কর্পোরেট বাদে অন্য কোনো কিছু হতে পারে, অথবা কিছু না করা, লাইক কবুতর পোষা হতে পারে,
বা ফার্মিং হতে পারে, এগুলো হতে পারে, বাট ডেফিনেটলি কখনো করা হয়েছে ভাইয়া কর্পোরেট কি এই যে কবুতর পোষা বা ফার্মিং এগুলো করা না হয়েছে? না করিনি, তবে আমার বাসায় এখন বোধহয় 10-12টা পাখি আছে, ছোট ছোট টার্টলস আছে অনেকগুলো। এগুলো আমার না, আমার ছোট ভাইয়ের যদিও শুরুতে রেখেছিল, বাসায় কেউই পছন্দ করতাম না, ও এখন বাইরে থাকে, বাসায় রেখে গেছে, সেগুলো দেখতে দেখতে মায়া জন্মেছে। তো মনে হয় যে না, যদি টিচিং না করি, যদি রুজির এরকম ঝামেলা না থাকে, কবুতর পুষবো, মানে বোঝাচ্ছি ওই টাইপের কাজ করব। কর্পোরেটে মনে হয় কর্পোরেট আমাকে নিবে না, এরকম মনে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, সাপোজ ব্র্যাক ইউনিভার্সিটি নিয়ে তো অনেক ধরনের অনেক কন্ট্রোভার্সি থাকে। স্টুডেন্টসরা দেখা যায় একটা সময় বলছে যে কেন আসলাম ইউনিভার্সিটিতে, অনেক প্রেশার, অনেক কিছু থাকে, বা হচ্ছে ব্র্যাকের যদি আমি বলি যে অ্যাডমিনিস্ট্রেশন বা সব কিছুই থাকে। সো ওভারঅল আমরা যদি একটা পার্সন হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটিকে চিন্তা করি, তাহলে আপনি তাকে কিভাবে দেখবেন অ্যাজ আ পার্সন? এইটা মানুষের সুইট কমপ্লেন। কেউ বুয়েটে পড়ে, ডিএমসিতে পড়ে, হার্ভার্ডে পড়ে, অক্সব্রিজে পড়ে, বলো, সবাই বলবে প্রচুর প্রেশার, ভর্তি হয় না। আবার যদি ওকে বলা হয় ঠিক আছে তাহলে বুয়েট ছেড়ে আসো, ব্র্যাক ছেড়ে আসো, সে ছাড়বে না, ওখানেই থাকবে। অবভিয়াসলি আমিও এটাই করি, আমিও কমপ্লেন করি। এটা সবার পার্সপেক্টিভে থাকবে, প্রেশার থাকবে ডেফিনেটলি। আর স্টুডেন্ট মানে এগুলো ডেফিনেটলি এগুলো থাকবে। সো ওভারঅল, আর আমি আসলে সব স্টুডেন্ট এক্সপিরিয়েন্সটা আমার ব্র্যাকে নাই। স্টুডেন্ট হিসেবে কেমন এক্সপিরিয়েন্স হবে, অ্যাডমিনের সাথে আমার রোলের জন্য এত ডিল করতে হয় না, আমাদের বসেস থাকে, তারা ডিল করেন, হয়তো তারা হয়তো বলতে পারবেন। বাট ওভারঅল মানে লুকস ফাইন। এটা সবাই জানে যে সুইট কমপ্লেন, যে বলবো না খুবই হার্ভার্ডে গেলে প্রচুর চাপ, তাই বলে এখন যদি কাউকে বলা হয় ঠিক আছে তুমি হার্ভার্ডে পড়ো, বলবো যে না পড়বো না, প্রচুর চাপ। তাই ভাই এখন একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে সাপোজ আপনাকে একদিনের জন্য ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি করা হলো, আপনি এমন কোন রুলসটা আছে ইউনিভার্সিটি যেটা আপনি চেঞ্জ করতে চান, যে আপনার এটা একদমই পছন্দ না? ভিসি রুলস করে না, রুলস করছে, বাট আপনার তখন একটা মানে বলা যায় যে ইউ হ্যাভ দ্য পাওয়ার। ট্রু, এটা তাহলে ভেবে দাঁড়াও, ভাবি। আচ্ছা, সেটা হলো যে আমরা তো একাডেমিক, তো আমাদেরই দেখা যাচ্ছে প্রমোশন হতে হতে কেউ আমাদের ম্যানেজেরিয়াল পোস্টে চলে যায়, ডিরেক্টর হয়, ডিপার্টমেন্টের হেড হয়, বস হয়। তো টিচিং একটা আলাদা বিষয়, একটা প্রতিষ্ঠান চালানো যখন অ্যাডমিন বস হয় তখন সেটা আর একটা ব্যাপার। অনেকেই প্রসেসের মধ্যে শিখে ফেলে, কিন্তু অনেকের আবার সেই স্কিলটা তৈরি হয় না, কারণ সেটা একটা ডিফারেন্ট একটা জব। তো ওইটার জন্য আমার মনে হয় ম্যান্ডেটরি, কেউ একটা সার্টেন রোলে, হেড, ডিরেক্টর বা ম্যানেজেরিয়াল কোনো রোলে গেলে তাদের জন্য ম্যান্ডেটরি অ্যাডমিনিস্ট্রেটিভ বা ম্যানেজেরিয়াল ট্রেনিং, এইটা দ্যাট আই উইড ইন্ট্রোডিউস। মানে সেটা শুধু একাডেমিয়াতে বলে না, সেটা যে কোনো জায়গাতে হতে পারে। হসপিটালের একজন ডিরেক্টর, তারও ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স নেই, সে ডাক্তার থেকে ডিরেক্ট চলে গেছে, তো এই ব্যাপারটা আই উইড মেক দ্যাট ম্যান্ডেটরি। হ্যাঁ, দ্যাটস ট্রু। কারণ আসলে যদি আমি বলতে চাই যে কোনো ফিল্ডেই কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, কজ ইউজুয়ালি প্রমোশন হচ্ছে, বাট আলটিমেটলি তো আমার সেই নলেজটা নেই, সো আমি কিভাবে হচ্ছে এটা ইউজ করব। হ্যাঁ, এখন একটা র্যাপিড ফায়ার সেশন আছে আপনার সাথে। জান, খুব রিস্কি। দেখা যাক, আপনার কাছে যদি মনে হয় রিস্কি হতে পারে, আদারওয়াইজ আই ডোন্ট থিংক যে রিস্কি হচ্ছে কিছু। শুট। ওকে ভাই, ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া নাকি ব্র্যাক ইউনিভার্সিটি লাইব্রেরি? লাইব্রেরি, ক্যাফেটেরিয়াতে তো জায়গা পাওয়া যায় না। ওকে ভাই, স্লাইডস অর হোয়াইট বোর্ড, কোনটা বেশি প্রেফার করছেন? নান, আই প্রেফার টু টাইপ অন দ্য গো। সো আমি যখন কথা বলি আই প্রেফার টু টাইপ। সো বেসিক্যালি প্রজেকশন থাকবে, আমি লিখবো, বাট কিছু জিনিস আবার বোর্ডে লিখতে হয় একটু আঁকাআঁকির জন্য, যেগুলো হয়তো ওই আমাদের গ্রাফিক পেন্টেন ছাড়া সম্ভব হয় না। ওকে, আইএলটিএস অর পাবলিক স্পিকিং, মানে কোনটা আমি প্রেফার করছেন, কোনটা বেশি? পাবলিক স্পিকিং। আইএল সবার দরকার নেই, পাবলিক স্পিকিং সবার দরকার। ওকে ভাইয়া, নাও দ্য ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আপনি ক্যাজুয়াল আউটফিট বেশি প্রেফার করেন নাকি ফর্মাল? ফর্মাল, এনিটাইম। ওকে, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমার থেকে বেশি, মানে আমি সবচেয়ে বেশি রিলেট করতে পারবো, কারণ হচ্ছে এটা সব স্টুডেন্টসদের কোয়েশ্চেন। CG4 বেশি ইম্পর্টেন্ট নাকি হচ্ছে অ্যাকচুয়াল স্কিলস বেশি ইম্পর্টেন্ট? বোথ। ভালো একেবারে খুব খারাপ রেজাল্ট হলে স্কিলস ওন্ট ডু মাচ। স্ক্রিনিংয়েই বাদ, কারোর 100টা সিভির মধ্যে 50টা আছে CGPA 3.39 or 4, আর ধরো অ্যাভারেজ স্কিলস আছে, আর 10টা হয়তো আছে খুবই একদম টপ স্কিলস, কিন্তু CGPA 3, স্ক্রিনিংয়ে বাদ পড়ে যাবে মোস্ট কেসেসে। ওকে, সো অ্যাকচুয়ালি এটা ব্যালেন্স করতে হবে আমাদেরকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাজ আপনি এখন একজন ফ্যাকাল্টি, সো ক্লাস ক্যান্সেল হলে বেশি ভালো লাগে নাকি ক্লাসগুলো নিতে বেশি ভালো লাগে? ক্যান্সেল হলে খুবই চাপ লাগে, কারণ আমি জানি এটা আবার মেকআপ ক্লাস দিতে হবে। এখানে ক্যান্সেল বলে কোনো কিছু নাই, সব আবার মেকআপ। তুমি যদি অসুস্থ হও অ্যাজ এ স্টুডেন্ট, ঠিক আছে, তুমি আমাকে একটা মেইল করে দাও, ইটস ডান। কিন্তু অ্যাজ এ ফ্যাকাল্টি আমি অসুস্থ বা আমার যে কোনো দরকার আমি ছুটি নিতেই পারি, কিন্তু এটা আমাকে ওই সেমেস্টারের
চাঁদ কোনো রাতে time বা নিতে ঈদের হবে। পরের দিন যেদিন মিলে সেদিন নিতেই হবে। সো ক্যান্সেল হলে বরং বেশি প্রেশার, অন্য সপ্তাহে যাবে, অন্য কোনো উইকে যাবে, বেশি বেশি চাপ পড়ে যাবে। হ্যাঁ, weekdays এর পাশাপাশি weekend গুলো অ্যাজ এ তখন ফ্যাকাল্টি spoil হচ্ছে। ডেফিনেটলি না। ওকে, নাও অ্যান্ড সরি টু ইন্টারাপ্ট, অ্যাজ এ ফ্যাকাল্টি আই প্রে যে আমি ক্লাসের দিন যেন অসুস্থ না হই। আমার পুরো ব্র্যাকিউ লাইফে আমাকে একদিন ক্লাসের দিন ছুটি নিতে হয়েছে, অ্যান্ড তারপরে তো ছুটি নিতে হয়েছে মানে কি ওই দিন ইনসেসেন্টলি কাশি চলছিল, এই জন্য। ডেফিনেটলি আমরা চাইলে ছুটি নিতেই পারি, এরকম কেউ এখানে এরকম না যে দরকারে তো মানুষ ছুটি নাই চাকরি থেকে, কিন্তু ক্লাস গুনে গুনে ক্লাস দিতে হবে। 24টা ক্লাস, 23.5টা 24.5টা যাবে না। বুঝতে পেরেছি। এখন ভাইয়া সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল যে কোয়েশ্চেনটা, ব্র্যাক ইউনিভার্সিটি নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটি? আচ্ছা, অনেকেই জানে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একদিন ক্লাস করেছিলাম। সো আমার আন্ডারগ্র্যাডের পর আমি নর্থ সাউথে মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, টাকা পয়সাও দিয়েছিলাম, একদিন আমি ক্লাস করেছিলাম, আমার অনেক ভালো লেগেছিল ক্লাস। আমার মনে হয়েছিল যে এখানে আমার অনেক মানে আমি যদি সময় দিতে পারি প্রপার, আমি অনেক ভালো করতে পারবো। তারপরে অ্যাজ ইউজুয়াল ওই সময় থেকে অনেক পড়াতাম, অন্যান্য অনেক কাজ টাজ করতাম। তো আর অলসো একটা ব্যাপার ছিল, আমাদের আন্ডারগ্র্যাডের পাবলিকের রেজাল্ট পাবলিশ হতে, ডকুমেন্টস আসতে অনেক দিন সময় লাগে। মানে মাস্টার্স ওখানে একটা জন্ম মৃত্যুর মতো ব্যাপার, কেউ আন্ডারগ্রেডে ঢুকলে মাস্টার্স করে বের হয় টাইপের। এখন জানি না ইফ থিংস হ্যাভ চেঞ্জড। আর ডেফিনেটলি আমি ব্র্যাকিউতে আছি। আর নর্থ সাউথে আমার তো অ্যাজ এ ফ্যাকাল্টি এক্সপিরিয়েন্স নাই, বা নর্থ সাউথে স্টুডেন্ট হিসেবে আমার একদিনের এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে কিন্তু ভাই আমিও আপনার সাথে আছি, ব্র্যাক ইউনিভার্সিটি বেস্ট অবভিয়াসলি। অফকোর্স। আর কেউ নর্থ সাউথ অবভিয়াসলি ব্র্যাক ছাড়া হবেই না এখানে। না, এই ডেফিনেটলি। বাট ইউনিভার্সিটিতে যেটা হয় যে আমরা যখন আমি এটা স্টাডি আপলোডের ক্ষেত্রে একটা কমন কনসার্ন, যে স্টুডেন্টরা এসে আমাকে বলে যে এই র্যাঙ্কের ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটির র্যাঙ্ক নিয়ে আসে, বাট ইউনিভার্সিটির র্যাঙ্কের চেয়ে বেশি যেটা দেখা দরকার ইউনিভার্সিটির ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট বা স্কুলের স্ট্রেংথ কেমন, সেটা দেখা বেশি জরুরি। যেমন ব্র্যাকের ক্ষেত্রে যদি বলি, ব্র্যাকের কিন্তু সিএসসি ডিপার্টমেন্টে যেহেতু আমরা অনেক স্ট্রং হিসেবে ধরে থাকি, কারণ অ্যালামনাই অনেক ভালো আছে, রিসার্চ পেপারস আছে, যেগুলো হচ্ছে আমাদের অ্যাব্রোডের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আর্কিটেকচার অনেক ভালো আমাদের, ল ডিপার্টমেন্টও আই হার্ড। নর্থ সাউথের ভাই আসলে সবই ভালো, এখানে বলার কিছু নেই। আমার কাছে কোনো কংক্রিট ডেটা নাই, কোয়ান্টিটেটিভ কোনো কিছু নাই, বাট ইন জেনারেল হ্যাঁ, আমি যেহেতু ব্র্যাকে আছি ডেফিনেটলি ওয়াই নট ব্র্যাকিউ। ওকে ভাইয়া, এখন খুবই রিসেন্ট যে কোয়েশ্চেনটা, আমরা যেটা বলছি ট্রেন্ডি যে কোয়েশ্চেনটা, ফুটবলে আপনি কোন টিম সাপোর্ট করছেন, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? I do not follow football. None of this. I do not follow sports anymore. Okay. I do not watch TV, you know? Oh. I do not. অ্যাকচুয়ালি ভাই এটা কিন্তু ভালো একদিক থেকে, কজ স্ক্রিন টাইম আমরা যত কমাতে পারবো তত আই গেস আমাদের জন্য ভালো, যেটা অ্যাকচুয়ালি আমরা করি না। হেলথের জন্য খুবই ভালো। তাই স্ক্রিন টাইম, তোমার স্ক্রিন টাইম কতক্ষণ? আমার ভাইয়া এখন এভারেজ 4 to 5 আওয়ার্স এরকম। কম না, এটা ভাই একটা টাইমে 10 আওয়ার্স প্লাস ছিল, সো সেই তুলনায় এখন অনেক কম। না, ডেফিনেটলি আমি হেলথ পারপাজে না, অনেকদিন 2008 সাল থেকে বোধহয় 7-8 সাল থেকে এরকম টিভি দেখি না, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। মাঝে মধ্যে মুভি দেখার যদি মুড হয় কখনো, বাট আমি ঘুরে ফিরে দেখা মুভি দেখি। সো টেনে হয়তো দেখি একটা 3 ঘন্টার মুভি, 2 ঘন্টার মুভি 10-15 মিনিটে দেখছি। তো এটা তো ভাই আমাদের এক্সামের আগের দিন লেকচার দেখার মতো হয়ে গেল, একদম 5x স্পিড দিয়ে দেখছি যাতে সিলেবাস কভার হয়ে যায়। হ্যাঁ, তোমার সকালে 7টা-8টা ক্লাস মিস হলে কোনো সমস্যা নাই, বাট আই হ্যাভ টু বি देयर ইন টাইম অবভিয়াসলি। ওকে ভাইয়া, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনার তো অলরেডি বেশ কিছু সোশ্যালস আছে, সো আপনি এই দুটো থেকে কোনটা প্রেফার করছেন, যে লুজিং ইওর ইউনিভার্সিটি জব অর লুজিং ইওর অল সোশ্যালস? ইউনিভার্সিটির জন্য সোশ্যালস এরকম না, বাট আমার কখনো মনে হয় যে ইফ আই কুইট সোশ্যাল লাইফ কুইট, মানে সোশ্যাল লাইফ কুইট করা আমার জন্য খুবই সহজ কাজ। এটা আমি এমনিতে খুব একটা সামাজিক না, বাট সোশ্যাল মিডিয়া এটা আমার একটা পেশার সাথে অনেক আগে থেকে ইন্টিগ্রেটেড হয়ে গেছে, জড়িত। তো আমি অনেক সময় ভেবেছি যে আমি মানে সোশ্যাল মিডিয়া ছাড়বো হয়তো, কিন্তু পরে আবার দেখি এটা কাজের সাথে রিলেটেড ডিরেক্ট, সেই জন্য ছাড়া হয় না। বাট এরকম না যে আমি সোশ্যাল মিডিয়া অনেক সময় ব্যয় করি, এরকম না। আমি ওইরকম আসলে রিলসও দেখি না, যদি শর্টস দেখতে হয় ইউটিউবে যাই আই প্রেফার। সো ভাই ফেসবুক আর ইউটিউবের মধ্যে ইউটিউব বেশি প্রেফার করছেন? আমার নিজের কন্টেন্ট কনজিউমের জন্য, হ্যাঁ। ওকে, দ্যাটস অল ফ্রম দ্য র্যাপিড ফায়ার সেকশন। ইট ওয়াজ রিয়েলি নাইস। থ্যাংক ইউ। আমরা ট্রাই করেছি রিস্কি না করার। গ্রেট, থ্যাংক ইউ। ওকে, সো ভাইয়া আমি অলরেডি যদি বলি, আমি আপনার বেশ কিছু সং কভার শুনেছি এন্ড আপনি খুব ভালো গান করেন, সো আপনি যদি আপনার সিঙ্গিং জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করতেন। কোনো জার্নি নাই, ছোটবেলা থেকে স্কুলে যেদিন থেকে যাই সেদিন থেকে বা তার আগে থেকেই শিখি, অনেক বছর টানা শিখেছি, মানে টিচারের কাছে টানা বোধহয় 14-15 বছর শিখেছি। তারপরে তো অন অ্যান্ড অফ, তারপরে আর তো করা হয়নি অন অ্যান্ড অফ, কখনো বিশ্ববিদ্যালয়ের
মধ্যে 1-2 বার, আবার যখন শুরু করি 6 মাস 8 মাস চলে, আবার বাদ, এই যে আবার টানা লাস্ট বোধহয় 2-2.5 বছর আবার করিনি। হুটহাট মনে হয় শুরু করব, তারপরে আবার গ্যাপ হয়ে যায়। এইটাই জার্নি, এরকম কোনো কিছু না, মন চাইলে করি। ভাইয়া এখন আপনি তো আমরা সবাই জানি যে আপনি কিন্তু ইউকেতেও একটা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, সো আপনি সেখানে যারা ব্রিটিশ পিপল ছিল তাদের অ্যাজ এ ফ্যাকাল্টি বা অ্যাজ এ টিচার হিসেবে ছিলেন, সো একজন বাংলাদেশি হয়ে ওনাদের লেকচার হওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমার তো মোস্টলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সব ছিল, নেটিভ ছিল বলো, আফ্রিকান স্টুডেন্টস ছিল, এশিয়ান স্টুডেন্টস ছিল। অ্যান্ড আই স্টাডিজ অনলি মাস্টার্স কোর্স, আমি মাস্টার্স বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামে যে একাডেমিক ইংলিশ থাকে সেটা পড়াতাম, ডেফিনেটলি ভালো। মাস্টার্স ওই জায়গাতে আসলে ন্যাশনালিটির জন্য আলাদা করে কোনো ফিলিং সেরকম নয়। আমার কোর্স কন্টেন্টটা তো আমি আই ওয়াজ এক্সপার্ট ইন দ্যাট ফিল্ড, তো এই জন্য আমার আলাদা করে কোনো কমপ্লেক্স কোনো কিছু নাই। ওকে, আর আপনি কিন্তু খুব ইয়াং এজে একজন সাকসেসফুল ফ্যাকাল্টি বা টিচার হয়ে গিয়েছেন, আচ্ছা, সো কত বছর বয়স পর্যন্ত ইয়াং? আমি যদি স্টুডেন্টদের পার্সপেক্টিভ বলি, আপনি সবার কাছে এভারগ্রিন, সো আচ্ছা, ইউ আর গুড টু স্টিল নো, ইয়াং। গুড টু নো। আচ্ছা, না থ্যাংক ইউ। তো ওই পার্সপেক্টিভে যদি বলতে হয় আপনার এই জায়গার এক্সপিরিয়েন্সটা বা আপনি কেমন ফিল করেন যে আপনি এই কম টাইমের মধ্যে এত বেশ কিছু জায়গায় অ্যাজ আ ফ্যাকাল্টি বা অ্যাজ আ লেকচারার কাজ করেছেন, সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইয়োরসেলফ? গুড, আলহামদুলিল্লাহ, ভালো, থ্যাঙ্কফুল অফকোর্স। মানে আমি কাজ পেশা টেশনে খুব একটা ভাবি না যে কালকে কি হবে, চাকরি থাকবে কি থাকবে না, কি করে খাবো, মানে কি করে খাবো, রিজিকের ব্যাপারটা আমি খুব একটা ভাবি না, বাট হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দ্যাটস ট্রু। মানে ছোট ছোট অল্প অল্প করে অনেক জায়গাতে কাজ করেছি, যেগুলো হয়তো আমার ভালো লাগুক না লাগুক অনেকের কাছেই ড্রিম। তো সেই দিক থেকে ডেফিনেটলি এখানে খারাপের কোনো জায়গা নাই, একদম ফুল অন সব কিছু। ঠিক আছে ভাইয়া, এখন এটা আমি শুনেছি ব্র্যাক ইউনিভার্সিটির বেশ কয়েকজনের কাছ থেকে আপনি অনেক শর্ট টেম্পারড, ক্লাসের মধ্যে হুটহাট রেগে যান, সো অ্যাজ আ ফ্যাকাল্টি আপনি নিজেকে কেমন রেট করবেন আউট অফ 10? অ্যাজ এ ফ্যাকাল্টি নাকি ওই যে শর্ট শর্ট টেম্পার? আই নো আপনি অনেক ভালো পড়ান, কজ এটা আমি সবার কাছ থেকে শুনেছি, আপনার ক্লাসেস অনেক ভালো, লেকচারস অনেক ভালো, সো ওইটা নিয়ে আমি কথাই বলবো না, বাট না বলো, সমস্যা নাই। ওইটা আপনি অনেক ভালো করছেন, সো ওইটার আলাদা রিভিউর দরকার নেই আমাদের। না, শর্ট টেম্পার্ড না আমি, বরং আমি আরও সবচেয়ে বলতে পারো পেশেন্ট অনেক, কিন্তু হ্যাঁ আমার ইস্যুস আছে, সেটা হচ্ছে যে ডিসিপ্লিন অ্যান্ড অ্যাটিটিউড নিয়ে। তা একটা স্টুডেন্ট ক্লাসে সবচেয়ে খারাপ করলো সবচেয়ে ভালো করলো আমার কিচ্ছু যায় আসে না, আমি চেষ্টা করবো আমি আমার পার্ট থেকে, সেটার সাথে স্টুডেন্টের উপরে আমার রাগারাগির কোনো পার্ট নাই, বাট অ্যাটিটিউড ইজ ইম্পর্ট্যান্ট, ডিসিপ্লিন ইজ ইম্পর্ট্যান্ট। একটা স্টুডেন্ট একদিন 10 মিনিট দেরি হলো, 20 মিনিট দেরি হলো, ইটস ফাইন, হতে পারে, আমারও কোনো দিন হতে পারে, ঘুম থেকে উঠতে দেরি হতে পারে, ট্রাফিকে আটকা পড়তে পারি। একটা স্টুডেন্ট যদি কনসিস্টেন্টলি ও রেগুলার যদি 10 মিনিট 20 মিনিট দেরি করে আসে, আমার এটাতে প্রবলেম। অ্যাটিটিউডের প্রবলেম, ধরো কেউ প্রেজেন্টেশন দিচ্ছে, সামনে থেকে বের হয়ে চলে গেল, আমার সাথে কিছু না, যারা প্রেজেন্টেশন দিচ্ছে দে ওয়ার নট রেসপেক্টফুল টু দোজ পিপল, তখন আমি ডেফিনেটলি আমি শুধু রেগে না, আমি ক্লাস থেকে বের করে দিতে পারি। দেন দেরি করে ঢুকলো, তার অ্যাটিটিউড সেরকম থাকা দরকার, টোন সেরকম থাকা দরকার, আমি একটা পারছি বা পারছি না সেই অ্যাটিটিউড। সো বেসিকলি অ্যাটিটিউড নেই। আমি ক্লাসে আছি, আমি যখন ক্লাসে যাচ্ছি অ্যাজ এ ফ্যাকাল্টি, আমার তো 100টা আইডেন্টিটি থাকতে পারে, আমি কারোর ভাই, কারোর ধরো ছেলে, কারোর বন্ধু, আমি সিঙ্গার হতে পারি অন্য জায়গাতে, বাট আমি ক্লাসে গেছি অ্যাজ এ ফ্যাকাল্টি, আমার ওই আইডেন্টিটি নিয়ে যেতে হবে। সো স্টুডেন্টেরও তার 100টা আইডেন্টিটি থাকতে পারে, সে ফার্স্ট না লাস্ট ডাজেন্ট ম্যাটার, সে বাইরে কী করে না করে এইসব কোনো কিছু না, ক্লাসে এসেছে লার্নিং অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে, শুড বি স্মার্ট। স্মার্ট মানে আমি বলছি না যে সবসময় একবারে, মানে আমি ড্রেস আপের কথা সবসময় বলছি না, বাট হ্যাঁ অফকোর্স ডিসেন্ট ড্রেস আপ করতে জানা সেটা পার্ট অফ দ্য অ্যাটিটিউড। তো এগুলোর জন্য আমি ডেফিনেটলি আমি শর্ট টেম্পার না, আমি রেগে যাই। বাট আগে পুরাতন যারা স্টুডেন্ট আছে তারা বলতে পারবে হ্যাঁ আমি ওয়াজ শর্ট টেম্পার্ড অ্যাবাউট দিস থিংস। বিশেষ করে অ্যাবসেন্ট থাকলে এই যে মাথা ব্যথা আসতে ইচ্ছা করেনি, তো আমি তাদেরকে প্রশ্ন করে গতকালকে বলছিলাম যে সেম মাথা ব্যথায় তোমার যদি এইচএসসি পরীক্ষা থাকতো, তুমি কি জেতা না অ্যাবসেন্ট থাকতা? যদি তুমি জেতা, তার মানে তুমি এখানে অ্যাবসেন্ট বিকজ ইউ কুড অ্যাফোর্ড ইট, ইউ কুড অ্যাফোর্ড বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। তো তোমার কারণ এইচএসসি তুমি যাও, তুমি জানো যে এখানে আমার কোনো ইমেইল দিয়ে এক্সকিউজ দিয়ে লাভ নাই, আলটিমেটলি আমার 1 বছর নষ্ট হবে, পরে আবার পরীক্ষা দিতেই হবে। তো সিম্পল। সো বাচ্চারা যারা এই ভাইয়ের ক্লাস করবে সবাই বি ডিসিপ্লিনড। না, এটার পার্ট অফ লাইফ। অবভিয়াসলি মানে ডিসিপ্লিন মানে এরকম না যে সবসময় 9টা মানে দেরি হওয়া যাবে না বা এটা করা যাবে না, অ্যাটিটিউড ইজ এভরিথিং। হ্যাঁ, কখনো মানুষ রাগ করবে, কখনো সফট হবে, সব কিছু ঠিক আছে। আর ওই যে 1-2 সপ্তাহ আগেই ব্র্যাকের আমাদের সেই আইকনিক রুফটপে
হাঁটছিলাম, এমনিতে আমাদের ছিল না, আমি আমার এক ফ্রেন্ড হাঁটছিলাম, একজন স্টুডেন্ট বলছে স্যার মনে আছে আমাকে, আপনার লাস্ট সেমিস্টার স্টুডেন্ট ছিলাম। ডেফিনেটলি মনে আছে, আমার সব স্টুডেন্টের কথাই মনে থাকে। আপনি আমাকে 3.3 না B+ দিয়েছিলেন, সেটা বললো। তো তাকে জিজ্ঞাসা করলাম ভালো না খারাপ, ও বলছে যে না, সে আরও এক্সপেক্ট করেছিল। আমি তো গ্রেড তাকে দিইনি, তার স্ক্রিপ্টকে দিয়েছি, সে যা পেয়েছে। তো ওই রকম না যে 5 পাওয়ার আমি তাকে বা 4 পাওয়ার 3.3 দিয়েছি, তো তার সাথে আমার কোনো মানে স্কোরিংয়ের ব্যাপার না। আমি তো মানে মানুষকে তো অ্যাসেস করছি না, সে যা লিখেছে সেইটার উপরে, এই তো। আর যদি বলে যে রুড, হ্যাঁ দ্যাট আই অ্যাম অ্যান্ড আই ক্যান বি, মানে নট নেসেসারিলি উইথ মাই স্টুডেন্টস বা ইত্যাদি। এখন কেউ যদি এইগুলোর জন্য আমি যদি রেগে যাই, বলে রুড, ডেফিনেটলি আই ডোন্ট মাইন্ড বিং রুড ইন দ্যাট কেস। বাট আবার ঘুরে ফিরে দুনিয়ার সমস্যা হলে তো আমার কাছে সাথে শেয়ার করতে আসে। তার যদি মনে হতো আমি ইনঅ্যাক্সেসিবল বা, তাহলে হয়তো আসতো না। এটাও আমিও জানি যে স্টুডেন্টসরা এটাও বলে যে আপনি অনেক হেল্পফুল, আপনি অনেক কিছুতে ওদেরকে অনেক হেল্প করেন। এটাও স্টুডেন্টসদের কাছ থেকে শুনেছি। স্টুডেন্ট কথা বলতে আসে, জাস্ট লিসেন টু দেম, এইটাই। মানে হেল্প একজন আরেকজনকে করতে পারে না। মানুষের আসলে লাইফে জাজ না করে কথা শুনবে এরকম মানুষ কম। আই লাভ টু লিসেন টু দেম। ওকে ভাইয়া, একটা ইনসিডেন্ট যেটা আমি শুনেছি, আই ডোন্ট নো এটা অ্যাকচুয়ালি কতটা সঠিক, সো ইটস রুমার। আপনি এখন সেটা আমাদেরকে জানাবেন। আমি শুনেছি যে স্টুডেন্টসরা ক্লাসের বাইরে ওয়েট করে আপনার জন্য, যে আপনি বের হলে আপনার সাথে পিকচার ক্লিক করবে। মনে পড়ছে না। না, আমার স্টুডেন্ট অন্য সেকশনের স্টুডেন্ট, অন্যান্য সেকশনের স্টুডেন্টসরা ওই যে যেহেতু টিচিং ছাড়া অনেক আগে থেকে অন্যান্য অনেক কাজ করি, তো সোশ্যাল মিডিয়ায় সার্টেন অ্যাপিয়ারেন্স আছে ডেফিনেটলি, অ্যান্ড আই লাভ দ্যাট, আই রেসপেক্ট দ্যাট অ্যান্ড রেসপেক্ট দেম অ্যাজ ওয়েল। যে মানুষ আসতে, আমিও কারোর সাথে কাউকে আমার ভালো লাগে, দেখা হলে হয়তো আমার ইচ্ছা করবে যে দেখা করি। ছবি তোলা ইজ নাথিং বাট যে হ্যাঁ দেখা হলো একটা মানুষের সাথে, এই টু ক্যাপচার। হ্যাঁ, কখনো এরকম কিছু হয়েছে যে কোনো স্টুডেন্ট নাম্বার কালেক্ট করেছে, নক করেছে, এরকম কখনো হয়েছে? স্টুডেন্ট না, আমার নাম্বার পাওয়া একটু ডিফিকাল্ট, বাট এখন কেন জানি নাম্বার পেয়ে যায়, বাট করে না। আসলে ওই জামানা নাই যে মানুষ আসলে ফোন নাম্বার পেয়ে মিস কল দিয়ে বিরক্ত করবে, ওই টাইপের একসময় ছিল। ইফ ইউ রিমেম্বার যে হ্যাঁ ফোন নাম্বার পাওয়া কারোর, সেটা ফ্লেক্সিলুডের দোকান থেকে আমরা ফোন নাম্বার কালেক্ট করতাম, অন্য জায়গা থেকে করতাম, মানে ওইটা একটা পার্ট অফ একটা ছিল আর কি, লাইফস্টাইলই ছিল। এখন মানুষের সবার ফোন নাম্বার সবাই জানে, প্রাইম মিনিস্টারের ফোন নাম্বার বের করা কঠিন না এখন। তো না, কেউ নাম্বার জানতেই পারে, কিন্তু এরকম কেউ ডিস্টার্ব। সোশ্যাল মিডিয়া থাকলে আবার ফোন দিয়ে মানুষ কি করবে? হ্যাঁ, এখন তো ইজি অ্যাক্সেসিবল, সবকিছুই দেখা যায় যে ইজিলি করা যায়। ওকে ভাই, আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম, এবার একটু সিরিয়াস কনভারসেশনে আসি। সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে অনেক মানুষজনের অনেক ধরনের কনসেপ্ট থাকে। এর মধ্যে একদম কমন যে মিথটা, সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক ইজি, বা প্রাইভেট ইউনিভার্সিটির কারিকুলাম অনেক ইজি, এরকম অনেক ধরনের মিথ আছে। সো আপনার কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে? আচ্ছা, প্রথমে চান্স পাও, তারপরে কারিকুলাম। চান্স পাওয়ার ব্যাপার হচ্ছে, আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, ডেফিনেটলি একটা সিটের এগেনস্টে পাবলিকে যত পরীক্ষা দেয়, পাবলিকে ওই রকম নয়, এবং এটা খুবই স্বাভাবিক। এর অনেক কারণ আছে। প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ে পাবলিক ইউনিভার্সিটির বয়স অনেক বেশি, সেখানে একটা ক্রেডিবিলিটি ব্যাপার থাকে। পাবলিক ইউনিভার্সিটিতে সাবসিডি থাকে, গভর্নমেন্টের ফান্ড থাকে, অপশনস থাকে, প্লাস পাবলিক ইউনিভার্সিটিতে বছরে পড়তে একটা মানে সাবসিডাইজ, যেহেতু কয়েক হাজার টাকা লাগে তোমার থাকা খাওয়া সব মিলে, টিউশন ফি টিসও আমাদের সময় আমি জানি না মনে কত আছে, বছরে 3,000-3,500 4,000 বা 5,000 টাকাই ধরো লাগতো। সো টাকা একটা বড় ফ্যাক্টর সেই দিক থেকে ডেফিনেটলি। আবার যদি দেশের ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য টপ স্কুলগুলোর কথা যদি চিন্তা করে, সেগুলো সবই পাবলিক, তাহলে তো ডেফিনেটলি বুয়েট ডিএমসির মতো কম্পিটিশন তো, বা বুয়েট মেডিকেল কলেজ এগুলোর মতো তো, বা কুয়েট এগুলোর মতো কম্পিটিশন তো, বা ডিউয়ের মতো কম্পিটিশন ডেফিনেটলি হচ্ছে না, সেটা আপাতত হবেও না, সেটা নিঃসন্দেহে। কিন্তু যাদের মধ্যে হচ্ছে, আচ্ছা একটা দল থাকে যে তাদের ফার্স্ট টার্গেটই হচ্ছে হয়তো প্রাইভেটেই আসবে, থাকে তাদের মধ্যে। আলটিমেটলি কতজন পরীক্ষা দিচ্ছে কম্পিটিশন ওইভাবে আমি আসলে জাজ করতে পছন্দ করি না। একটা সিটের এগেনস্টে 50,000 পরীক্ষা দিতে পারে, বাট 50,000 কম্পিটেন্ট না, তারা একে অপরের কম্পিটিটরও না। ওর মধ্যে হয়তো 100টা সিট থাকলে খুব জোর 500 জন হচ্ছে আসলে রিয়েল কম্পিটিটার্স। তো সেই ওই স্ট্যাটিস্টিক্যালি বললে হয়তো প্রাইভেটে স্টিল কম, বাট যারা পরীক্ষা দিচ্ছে সার্টেন ডিপার্টমেন্টসে বা নর্থ সাউথ বলো, ব্র্যাক বলো, এদের সার্টেন স্কুলগুলোতে স্টিল হাইলি কম্পিটিটিভ, অ্যান্ড উইথ টাইম এটা আরও ধীরে ধীরে কঠিনই হতে যাচ্ছে। আর কারিকুলামের কথা বলছো, ডেফিনেটলি না। কারিকুলামের দিক থেকে যদি বলো, আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি আমার স্টুডেন্ট আর আমার নিজের টিচিং দিয়ে যদি বলি, প্রাইভেট ইউনিভার্সিটি ইজ মোর চ্যালেঞ্জিং, যত টেস্ট এক্সাম সব কিছু মিলিয়ে যদি বলো। আর কারিকুলামের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, এগুলো ইউজিসি অ্যাপ্রুভড হতে হয়।
চাইলেই কেউ একটা কমাতে বা বাড়াতে পারে না। একটা সার্টেন স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সার্টেন বডিজ থাকে, ইউজিসি থাকে। তো কারিকুলামের দিক থেকে কোনো কম বেশি নাই, বরং আই উড সে যে মোর কম্পিটিটিভ ইন এ সেন্স যে সিলেবাসে কি ইনকর্পোরেট করা হচ্ছে, টাইমলি কি না। পাবলিক ইউনিভার্সিটিতে একটা চেঞ্জ আসতে আসতে বহু বছর সময় লাগে। এই নতুন এআই বলো, কম্পিউটার রিলেটেড আইটি লিটারেসি বলো, সব কিছু বলো, সেদিক থেকে আই উড সে যে না, আমার জানা মতে প্রাইভেট ইউনিভার্সিটি ইজ ওয়েল অ্যাহেড অফ ইট, অথবা খুবই টাইমলি ডিসিশনগুলো নেয়। কম্পিটিশন ওই যে সংখ্যার দিক থেকে ভাবলে ডেফিনেটলি আমি যদি বছরে 3,000 টাকায় পড়তে পারি, বছরে কেন 3 লাখ টাকা দিব, সেইটা একটা কথা। আর হ্যাঁ, অনেকের শুধু থাকে যে আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, তার সাবজেক্ট ব্যাপার না কোন সাবজেক্টে, তাদের ক্ষেত্রে হয়তো পাবলিক সেটা আরেকটা দেখে। বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টসই কিন্তু দেখা যায় পাবলিক অনেক ইউনিভার্সিটিতেই চান্স পেয়েছে, বাট তারা যে সাবজেক্টটা চাচ্ছে সেটা হয়তো বা তারা পায়নি। এটা এখন না, আমি এখন ফ্যাকাল্টি বলি না, আমি আগে থেকেই বলতাম যে হ্যাঁ, সার্টেন তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, তুমি নিজের পছন্দের সাবজেক্টে পড়তে চাচ্ছ, পাবলিকে হয়নি, ইটস ফাইন। পাবলিকে মানে নিজের পছন্দের ইউনিভার্সিটিতে হয়নি, নিজে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হও। প্রাইভেট একটা বলতে বুঝেছি ভালোগুলোর কোনো একটাতে হও। তারপরে যদি মনে করো হায়ার স্টাডিজ করতে চাও দেশে বা দেশের বাইরে, গো ফর ইট। তোমার জন্য আরও অনেক ইজি একটা, কারণ বাংলাদেশে এখনও সব পুরা দেশ একইভাবে ডেভেলপ করেনি। ঢাকায় যে সুযোগ সুবিধা, এখনও ঢাকার বাইরে অন্য কোথাও এই সেম সুযোগ সুবিধা নয়। তো তার ফলে অনেক ইউনিভার্সিটি অনেক ভালো করবে, কিন্তু দেখা যাচ্ছে খুব একদম একটা জেলা শহরে। তো অনেকের কাছে ঢাকা শহরে থাকাও একটা অ্যাডভান্টেজ মনে হয়। মনে করে যে আমি সার্টেন নেটওয়ার্ক মেনটেন করতে চাই, আমি সার্টেন কাজ করতে চাই, কোনো একটা ওয়ার্কশপ হলো, সেমিনার হলো, কোনো একটা ট্রেনিং হলো, চাইলেই সে একটা একেবারে উত্তরবঙ্গ থেকে সব প্রতি সপ্তাহে আসতে পারবে না। ফ্যাসিলিটিস অনেক বেশি পাচ্ছি আমরা। ওকে ভাইয়া, লাস্ট কোয়েশ্চেন যেটা আমার, সেটা হচ্ছে স্টুডেন্টসরা তো এখন অনেকেই পাবলিক থেকে প্রাইভেটের দিকেও আসছে যে তারা প্রাইভেটে পড়তে চায়। সেটা আমি সাবজেক্টের কথা বলি, বা অনেকেরই থাকে যে আমি জাস্ট আন্ডারগ্রেডটা করে হয়তো বা বাইরে চলে যাবো বা ক্রেডিট ট্রান্সফার করে ফেলো, যেটা পাবলিক থেকে পসিবল হয় না। সো স্টুডেন্টসদের থাকে যে কিভাবে করব, কি করব না করব, অনেক কোয়েশ্চেন থাকে। সো আপনি একজন ফ্যাকাল্টির পার্সপেক্টিভ থেকে স্টুডেন্টসদের জন্য কি সাজেশন দিতে চাচ্ছেন? যে কোনো স্টুডেন্ট সে কোথায় পড়ছে, কি সাবজেক্টে পড়ছে, সেইটা জরুরি না এই সময়। সেটা জরুরি না বলতে ডেফিনেটলি জরুরি, আমি বলছি যে কোনো সাবজেক্টে পড়তে পারে, কিন্তু ম্যাথসে আর ল্যাঙ্গুয়েজে এই দুইটাতে ভালো হলে সে কোথাও আটকাবে না। কারণ ম্যাথস হচ্ছে বেসিক সায়েন্সের ল্যাঙ্গুয়েজ। সে যদি বেসিক ম্যাথে ভালো হয়, পরে যে কোনো সাবজেক্টে পড়তে পারবে, ভালো করতে পারবে। আর ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের বই পুস্তক সব ইংরেজিতে, তার একটা স্ট্যান্ডার্ড কম্প্রিহেনশন লেভেল থাকতে হবে, অ্যান্ড প্রোডাকশন মানে সে যেন সেটা বলতে পারে, লিখতে পারে, সেটা থাকতে হবে। তাহলে কোথাও আটকাবে না এক। আর ডেফিনেটলি এই সময়ে এসে, এআইয়ের যুগে এসে, আমি এটা বললে কেউ পছন্দ করবে না, সাবজেক্ট খুবই কেয়ারফুলি চুজ করা উচিত। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশে এখনও চাইলেই সব ডিপার্টমেন্টে, বিশেষ করে সব ডিপার্টমেন্টে সোশ্যাল সায়েন্সেস বা হিউম্যানিটিস আর লিবারেল আর্টসের টাইমলি সিলেবাস আপডেট করা হয় না। তো যার কোনো কম্পিউটার লিটারেসি নাই, যার কোনো এআই লিটারেসি নাই, আইটি লিটারেসি নাই, যে সোজা কথায় বর্তমান সময়ে টুলস ইউজ করতে জানে না, এই জিনিসগুলো যদি তার ওই সিলেবাসে বা ডিপার্টমেন্টে ইনকর্পোরেট করা না থাকে, তাহলে মনে হয় সাবজেক্ট চয়েসের ক্ষেত্রেও ডিসিশন মানে ভেবে চিন্তে নেওয়া উচিত। ইনফ্যাক্ট আমার গার্ডিয়ানদের জন্য আমি বলি যে আপনার যদি সামর্থ্য থাকে শুধু মানুষকে দেখানোর জন্য যে হ্যাঁ পাবলিকে একটাতে ভর্তি হয়েছে, তার যদি পছন্দের সাবজেক্ট আপনার যদি মনে হয় এটাকে ভালো করতে পারবে, ডু ইট, কোনো আপত্তি নাই। বাট শুধু আপনি দেখাবেন মানুষকে, এই জন্য এমন একটা সাবজেক্ট আপনি নিজেও জানেন যে 5 বছর পরে এটার এমপ্লয়েবিলিটি নাই, এখনই নাই, 5 বছর পরে সাবজেক্টটাও ইউনিভার্সিটিতে নাও থাকতে পারে, তাহলে ডেফিনেটলি তার লাইফ নষ্ট করার কোনো মানে নাই। মানে যদি জব ওয়াইজ সেই অর্থে লাইফের কথা যদি বলি, কারণ এক সময় তো বললাম অনেক ব্যবসা উঠে গেছে, এখন অনেক সাবজেক্ট উঠে গেছে, অনেক সাবজেক্ট অবসলিট হয়ে যাবে, ইররেলেভেন্ট হয়ে যাবে। তো ওইভাবে ডিসিশন নিতে হবে যে আমি যখন পাস করছি তখন না, পাস করার পরের 20 বছর 30 বছর সেটার এমপ্লয়মেন্ট থাকবে কিনা। একটা প্যাশনের সাবজেক্ট বলে কিছু নয়, পড়তে পড়তে যেটা পারে সেটাই ভাল লাগে, সেটাই তার প্যাশনের সাবজেক্ট। প্যাশন জন্মসূত্র তার এটা পায় না, যেটা জেনেটিক্সের থ্রুতে পেয়েছে বা মানে কোনোভাবে হয়েছে, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। স্পেশালি ভাইয়া যারা ব্র্যাকিউ এক্সপিরিয়েন্স থাকে তাদের হচ্ছে ইংলিশটা নিয়ে অনেক কনসার্ন থাকে, যেহেতু ব্র্যাকে আমরা জানি যে এসএস এর উপর আমরা অনেক ফোকাস করে থাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সো তারা ওইটার জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারে? রিডিং ফার্স্ট দেন রাইটিং। সো যারা এসএসসি এইচএসসি দিয়ে আসে, যদি খেয়াল করো, তুমি কি ও লেভেল সিলেবাস দিয়েছো এসএস, তাহলে যদি ভাবো মোস্ট স্টুডেন্টস যাদের নিজেদের পড়ার হ্যাবিট নাই, কত পেজ ইংরেজি নিজে থেকে পড়েছে আপ টু এইচএসসি। যাদের পড়ার অভ্যাস আছে, বাট মেজরিটির
সে পুরা লাইফে হয়তো 50 পাতা নিজে থেকে ইংরেজি পড়েনি। তো যার রিডিং নাই তার রাইটিং ভালো হওয়া পসিবল না, যার লিসনিং নাই তার স্পিকিং ভালো হওয়া পসিবল না। লিসনিং অ্যান্ড রিডিং এগুলো হচ্ছে রিসেপটিভ স্কিলস। রিসেপটিভ ভালো না হলে প্রোডাক্টিভ স্কিলস ভালো হবে না, গ্যারান্টিড। এগুলোর উপরে স্টাডিজও আছে, ইনফ্যাক্ট একটা মজার কেস স্টাডিও আছে। সো কেউ যদি বলে আমি কখনো পড়বো না, শুনবো না, ভালো লিখবো, নট পসিবল। বা কখনো শুনবো না, পড়বো না, ভালো বলবো, নট পসিবল। রিসেপটিভ ভালো করতেই হবে। আর 7 দিনে শিখে যাব, জীবন বদলে যাবে, 1 ঘন্টার ক্লাস করলে হ্যাঁ ইংলিশের 0 থেকে হিরো হয়ে যাব, নট পসিবল। বেসিক আমি যা ভাবছি সেটা এক্সপ্রেস করতে জানলেই ওই এসে কোনো ব্যাপার না। বুঝতে পেরেছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আজকে আমরা বেশ কিছু ইনসাইটস জানতে পারলাম, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টর আপনার কাছ থেকে শুনলাম, যেগুলো হয়তো আগে অনেকেই জানতো না। সো আপনার কাছে হোল সেশনটা কেমন লাগলো? খুবই ভালো। সো থ্যাংক ইউ রিও, থ্যাংক ইউ প্রাইভেট ইউন, অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আর অফকোর্স মানে আমাদের ওই যে প্রাইভেট পাবলিকের যে একটা ডাইকোটমি আছে, একটা ট্যাবু আছে, ইটস এ ট্যাবু। মানুষ এখনও, গার্ডিয়ানরাও এখনও অনেক কথা মানে প্রাইভেট পাবলিক শুডেন্ট বি এ কনসার্ন। যদি সার্চ করে দেখবে যে মোস্ট অফ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর প্রাইভেট। তো এটা কথা হচ্ছে যে কোথায় বেশি পয়সা দিতে হচ্ছে, একটা প্রাইভেটলি ফান্ডেড আর একটা পাবলিকলি ফান্ডেড, অ্যাজ সিম্পল। আর এই সময় এসে কোয়ালিটি নিয়ে কেউ যারা প্রশ্ন করে, আই উড সে যে তারা আসলে আপডেটেড না নিজেরা সব কিছুর সাথে। এই তো, অ্যান্ড অফকোর্স আই এনজয়েড দ্য সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা আজকের সেশনটা, পডকাস্টটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অ্যান্ড আপনারা যারা প্রাইভেট ইউনের সাথে যুক্ত আছেন তারা সামনে ইনশাল্লাহ আরও বেশ কিছু পডকাস্ট দেখতে পারবেন আমাদের সাইট থেকে। অ্যান্ড আমাদের সাথে যুক্ত থাকুন আরও এরকম মজাদার সেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।